আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে ডিসি স্যারের রুমের সামনে আবিল হাসান নামের একজন ছেলে আমাকে ব্যাট সাউন্ড দেয়। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারি নাই। আমি ব্যাট সাউন্ডটা শুনে ওরা ওখানে 5-6 জন ছিল যারা হাসাহাসি করতেছিল। আমি সুন্দর মতো চলে যাই। চলে যাওয়ার পরে যেটা ডিসি জেনারেল নিজাম স্যার আছে ওনার রুম পর্যন্ত, ওনার রুমের একটু আগে পর্যন্ত যাই। ডিসি স্যার ব্যস্ত থাকার কারণে আমি আমার সহযোদ্ধাদেরকে খুঁজতেছিলাম। ওনাদেরকে এক পর্যায়ে ফোন দিয়ে আমি জানতে পারি ওনারা নিচে আছে, যার কারণে আমি নিচে চলে আসার সময় ওনারা আমাকে আবার উল্টাপাল্টা কথা বলে। ইভেন বলতেছে কোন ধরনের সমন্বয়ক সে মেয়ে হোক ছেলে হোক, চুল ধরে মারতেছি যে চুল ছিঁড়ে ফেলবো, মানে খুবই অকথ্য ভাষায় গালাগালি করে, যেটা আমি মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি ওই ছেলেটাকে চিনিই না। এক পর্যায়ে আমি আবার নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পরে আমার এই সহযোদ্ধারা ছিল এখানে, ওরা আমরা সবাই মিলে আবার উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক ওই সময় ওই 5-6 জন ছেলে এবং আবিল হাসান নামের ছেলেটা, তার বোন প্রিয়া, ওনারা নিচে আসতেছে। আসার সময় আমি কাউকে কোনো কিছু বলি নাই, আমি দাঁড়াইছিলাম। ওই দুইটা ভাই বোন এবং ওই 5-6 জন ছেলে আমার দিকে তাকাই ইঙ্গিত করে হাসাহাসি করতেছিল এবং বিভিন্ন ধরনের সাইনিং দেখাচ্ছিল। তো আমি আমার সহযোদ্ধাদেরকে বলতেছি যে এই ছেলেটা কেন আমার সাথে এরকম অকথ্য ভাষায় আমাকে গালাগালি করলো, এবং এখন নিচে এসে সে আমার দিকে তাকাই কেন হাসাহাসি করতেছে, আমি তো বুঝতেছি না কি সমস্যা তার। তো আমি বলতেছি যে আপু ঠিক আছে, আপনি যেহেতু বড় আপু, আপনি গার্ডিয়ান, আপনি যেহেতু ভাইয়ের সবচেয়ে বড় গার্ডিয়ান, বাইরে আপনি যেহেতু বোন আছেন, তাহলে আমি আপনাকে আপনার ভাইয়ের নামে এলিগেশন দিচ্ছি। আপনার ভাই আমাকে এ ধরনের অকথ্য ভাষায় গালাগালি করছে এবং বিভিন্ন ধরনের টিটকারি সাইনিং দেখাইছে, তার ফ্রেন্ড সার্কেলরা পর্যন্ত ওখানে হাসাহাসি করছে। এরকম বলাতে তারা আমাদের 2-1 সহযোদ্ধার সাথে ওখানে অলরেডি হাতাহাতি দিয়ে দিচ্ছে। মানে আমার সহযোদ্ধা আমার সাথে যারা ছিল তাদেরকে উল্টা সে মারতে আসতেছে ওই রকম। তো আমার সহযোদ্ধারা দাঁড়াই ছিল, আমি বলতেছি আপনি এইভাবে এখানেও আমার সাথে তো বিহেভ করতে পারেন না। ওনার বোন আমার সাথে খুবই রাফ বিহেভ করতেছিল, মানে অনেক অনেক বেশি শাউট করতেছিল। আমি বলছি আপু আপনাকে আমি জাস্ট এলিগেশন দিতে আসছি। তার বোন আমাদের সাথে খুবই শাউট করতেছে এবং তারা ওই ছেলেটা আরও কয়েকটা ছেলে ওরা ফোনের মাধ্যমে ডেকে আনছে কিনা কী করছে আমি জানি না, ওরা আমাকে মারতে তেড়ে আসতেছে, বারবার উল্টাপাল্টা বিহেভ করতেছে, মানে উল্টাপাল্টা গালাগালি করতেছে। তো আমি আমার সহযোদ্ধারা আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর্যায়ে ওরা মানে বলতেছে মেরে ফেললে কি হয়েছে, ওরা মানে পুরো প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি জানি না সে নাকি সমন্বয়ক কোথায় আন্দোলন করছে, আমার কথা সেটা না, সে কোথায় আন্দোলন করছে এটা তো আমার দেখার বিষয় না, কিন্তু আমি এজ এ মেয়ে হিসাবে সে তো আমাকে ব্যাট সাউন্ড দিতে পারে না। আমার যদি তার সাথে যদি ব্যক্তিগত কোনো ধরনের ক্ল্যাশ থাকতো, রেষারেষি থাকতো, বা আমি যদি তাকে চিনতাম তখন একটা কথা ছিল। এক পর্যায়ে আমি কক্সবাজার সদর মডেল থানায় যাই। সদর মডেল থানায় ঢোকার সময় দেখতেছি যে সে হাতের বাম পাশে দাঁড়াই থাকছে, তারও আরও কিছু ওখানে ফ্রেন্ড সার্কেল ছিল। আমরা যখন চলে যাচ্ছিলাম তার বোন হাতের ডানে দাঁড়াই ছিল, সে আবারও ব্যাট সাউন্ড দেয়। তখন আমি তার বোনকে বলতেছি আপু আপনি তখন না হয় শোনেন নাই, এখন শুনছেন তো আপনার ভাই যে ব্যাট সাউন্ড দিছে। ওর বোন আমাকে সরাসরি বলতেছে আপনি আমার সাথে কথা বলিয়েন না। আমি বলতেছি যে আপু দেখেন আপনি কিন্তু আপনার ছোট ভাইকে লাই দিচ্ছেন, আপনার এই লাইয়ের কারণে কিন্তু ও কিন্তু 2 দিন পরে কিন্তু একটা মেয়েকে র্যাপ করতে 2বার চিন্তা করবে না, কারণ আপনারা ওরে শাসন করতেছেন না এখন পর্যন্ত, আপনারা ওকে শাসন করুন। তো ওর বোন কোনোভাবে কথা শুনতে চায় না। এই কথাটা আমি কিন্তু ডিসি অফিসের সামনেও বলছি, আপনি ওনার থেকে জিজ্ঞেস করেন উনি আমাকে কী জন্য ব্যাট সাউন্ড দিছে। এটা যদি অ্যাজ এ মেয়ে হিসাবে আমি আপনি একজন মেয়ে, আপনাকেও বলতেছি, আপনি মেয়েটাকে যদি আমার ভাই যদি ব্যাট সাউন্ড দিত, আমি আমার ভাই থেকে জিজ্ঞেস করতাম তুমি কি কারণে ব্যাট সাউন্ড দিছো, আমি এই জিনিসটা জিজ্ঞেস করতাম। আপনি শুধু একটাবার আমি ওখানে শাউট করছি, আমি শুধু বলছি যে আপনি শুধু একটাবার জিজ্ঞেস করেন সে কী জন্য ব্যাট সাউন্ড দিল, আপনি শুধু একটাবার জিজ্ঞেস করেন সে কী জন্য ব্যাট সাউন্ড দিল। সে কোনো ধরনের কথা শুনতে চায় নাই। সবচেয়ে বড় কথা 5ই আগস্টের আগে তো একটা মানে মেয়েদের উপর তো হামলা করতো, যারা আমরা আন্দোলনে যাইতাম তাদের উপর একটা হামলা করতো কিছু দুষ্কৃতিকারী। ঠিক এটা 5ই আগস্টের পরেও আছে। এখন তারা বিভিন্ন ধরনের পোস্টের নাম ভাঙিয়ে, যারা হচ্ছে কি ফ্যাসিস্টদের সাথে ছিল, যারা চাই নাই যে আমরা আন্দোলন করি বা আমাদেরকে প্রতিহত করার জন্য সবসময় উৎপেতে থাকতো, ওই রকম একটা সিন্ডিকেট মূলত আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বসে আছে। আমি মনে করি এটা তারই একটা অংশ, কারণ আমি খবর নিয়ে দেখেছি এই আবিল হাসানের পুরা ফ্যামিলি আওয়ামী লীগ করে, এবং আপনারা চাইলে আমি এভিডেন্স দিতে পারবো তার মায়ের, তার বাপের, এবং আবিল হাসান ইনক্লুড তার বোন সহ তাদের প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো।
কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে একটা 3 বছরের শিশু যে কথা বলতে পারে না, এই বাংলাদেশে সে দর্শনের শিকার হয়। আমি আজকে একটা অ্যাডাল্ট মেয়ে হয়ে আমি রেহাই পাচ্ছি না, তাইলে মেয়েদের বেঁচে থাকার মতো এখানে এই অ্যাটলিস্ট এই বাংলাদেশে কোথাও কোনো আইন আছে কিনা, বা কোথাও কোনো সুরক্ষিত কোনো সেল আছে কিনা বলেন, আমরা ওখানে ঢুকে যাই। আমরা মেয়েরা এখানে কোনোভাবেই সেফ না। আমি যখন বলছি যে আপু ভাইটাকে শাসন করেন, সে আমাকে উল্টা বলতেছে যে আমি আমার ভাইকে শাসন করবো না, তুমি একটা জন্ম দিয়ে তুমি তোমার ছেলেকে শাসন করিও। হ্যাঁ, এটার বিষয়ে অলরেডি আমার ফ্যামিলি থেকে ইয়া করা হয়েছে। আমার সহযোদ্ধারাও চাচ্ছে, আমার ফ্যামিলি এবং আমি চাচ্ছি এটার বিষয়ে আমরা মামলা করব। যে সেটা আমি একজন সম্মুখ সারি যোদ্ধা হয়ে এবং আমি একজন আইন বিভাগের ছাত্রী হয়ে আমি আজকে আমার বাংলাদেশে, আমার জেলা কক্সবাজারে আমি নিরাপদ না। তাহলে একটা সাধারণ নারী যারা কোনো কিছুই চেনে না, অবুঝ নারী বা গ্রামের যেগুলো অশিক্ষিত নারী বলেন বা শিক্ষিত নারী বলেন, যারা বুঝে না, তাদের কি অবস্থা একবার চিন্তা করেন। আমি যখন গেছিলাম তখন হচ্ছে কি আমাদের ডিসি মহোদয় স্যার খুবই ব্যস্ত ছিল। তো আমরা নিচ থেকে উপরে যাওয়ার জন্য আমাদের একটা প্ল্যানিং ছিল। তো আমরা যাওয়ার আগেই কিন্তু ওনারা আমাদের সাথে একটা ওখানে ঘটনা ঘটায় ফেলে, যার কারণে আমরা সরাসরি সদর থানায় চলে যাই। সদর থানা থেকে আসার সময় আমাদের ইফতারের সময় হয়ে যায়। ইফতারটা করে আমরা সরাসরি আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। এটা শেষ করার পরে আমরা এটা ডিসি স্যারকে অবগত করবো।